একটা ডানপন্থী রাজনীতি করেন, তারা হোয়াইট সুপ্রিমেসি, ওর সাথে ধর্ম সেভাবে নাই, মূলত একটা রেশিয়াল সুপ্রিমেসি। ভারতে আবার ধর্মভিত্তিক ডানপন্থী রাজনীতি আছে, হিন্দুত্ববাদী। আমাদের এখানে ধর্মভিত্তিক ডানপন্থী রাজনীতি, এবং ডানপন্থাও কিন্তু একটা স্পেকট্রাম। ডানপন্থা একটা হার্ডকোর মনোলিথিক বিষয় না, অনেক রকম ডানপন্থা আছে। প্রাথমিকভাবে আমরা যদি ভাগ করি, সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল যে ফ্রেমওয়ার্ক সেটা মেনে রাজনীতি করে এরকম কিছু দল আছে যারা নির্বাচনে যায়, ভোট করে। আবার কিছু রাজনৈতিক দল আছে যারা এই প্রসেসটাকে হারাম বলে, গণতন্ত্র। এক্সট্রিম বা ফার রাইট একটা গ্রুপ আছে পৃথিবী থেকে। এখন ফার রাইটেরও উত্থানের যথেষ্ট মানে টেন্ডেন্সি আছে, এবং আমাদের দেশে ফার রাইটের উত্থানের একটা বড় কারণ আমাদের উল্টো পাশে বিজেপির থাকা। মানে আপনি বিজেপি যখন হিন্দুত্ববাদী রাজনীতি করবে, অ্যান্টাই মুসলিম, তখন সেটার একটা রিয়াকশন আমাদের এখানে তৈরি হওয়ার, ভারতেও হতে পারে, আমাদের এখানে তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এখন ডানপন্থা যদি কনস্টিটিউশনাল ডানপন্থা হয়, দ্যাটস কোয়াইট ওকে, এটা থাকবে, এটা থাকে, এবং সে ভোটে আসবে, ভোট থেকে যাবে। কিন্তু আমাদের এখানে এক্সট্রিম যে ডানপন্থা, র্যাডিক্যাল রাইট বা ফার রাইট, সেইটার উত্থানের প্রবণতাও দেখছি আমরা। আমার কাছে ওইটা র্যাদার খুবই অ্যালার্মিং। আর আমি আমাদের যে ট্রেডিশনাল যে কনস্টিটিউশনাল ডানপন্থা, এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে, আমি সেই জায়গায় আসবো। তো ওইটা যদি হয়, ওইটা তো 5 আগস্টের পরবর্তী সময়ে যথেষ্ট দেখেছি আমরা। তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের শোরগোল বেড়েছে, এটা হয়তো আগেই ছিল, কিন্তু শোরগোল বেশি করতে পেরেছে, এবং সরকার খুব টাফ ব্যবস্থা নিতে পারে নাই। বহু ক্ষেত্রে তারা এই কাজগুলো করেছে। সো এটা নিশ্চিতভাবে অ্যালার্মিং। এবং আমি একটা জিনিস কথা বলতে চাই, মানে আমরা তো বিচ্ছিন্ন দ্বীপ না, এবং আমরা যদি গ্লোবাল পলিটিক্স এবং জিও পলিটিক্স না বুঝি, আমরা আসলে এই জটিল পৃথিবীর মধ্য দিয়ে যেতে পারবো না। আমি প্রায় এই উদাহরণ দেই, ইরাক ধ্বংস করার জন্য ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন লাগে নাই, জাস্ট একটা ন্যারেটিভ তৈরি করে ইরাক ধ্বংস করে দেওয়া গেছে। আর আমাদের তো ন্যারেটিভটা তৈরি করার মতো কিছু সাবস্ট্যান্টিভ এভিডেন্স আছে। আপনি এগুলো করতে পারেন। একটা শত্রু দেশ আছে ভারত, ভারতীয়দের শত সমালোচনা করি না কেন, তাদের সফট পাওয়ার অকল্পনীয় রকম বেশি। গ্লোবাল মিডিয়ার বিরাট একটা অংশ তাদের দখলে আছে, এই ন্যারেটিভ তৈরি করে ফেলবে। সো ঝুঁকি আছে। আমি বলছি না বাংলাদেশে ফার রাইটটা অনেক শক্তিশালী হয়ে গেছে। আমাদের যারা কনস্টিটিউশনাল পলিটিক্স করেন, আমি দুটো বড় মানে তুলনামূলকভাবে বড় দলের নাম বলি, জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদেরকে আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে হবে। তারা উভয় শরিয়া আইনের কথা বলেন যদি ক্ষমতায় আসেন। আপনার যুক্তি কি? জনগণ আমাকে চেয়েছে, আমি এসেছি। ওই রাজনৈতিক দল কি অপারেট করতে পারে? খেয়াল করুন, আমরা ওকে বলছি তোমাকে যদি জনগণ চায় আসতে দেব, ধরলাম ও আসলো, 10 বছর পর জনগণ ওকে আর চায় না, কিন্তু ওই প্রসেসটা তো বন্ধ করে ফেলতে পারে। সো আমি এই প্রশ্ন রেইজ করতে চাই, এই দলগুলো যারা ইসলামী বললেই তো আপনাকে এক ধরনের শরিয়ার কথা আসছে, আপনাকে ক্লিয়ারলি বলতে হবে আপনি আসলে কি চান না চান, কোথায় চান, কোন আইন। শরিয়া বললে কতটুকু চান, কোন আইন চান, কোরআনেরই সব আইন চান কিনা। আমাদের সব কোরআনের আইন আমাদের এখানে নাই। আমরা চুরির জন্য হাত কেটে ফেলি না, আমাদের সুদ হারাম না, কোরআনে স্পষ্টভাবে হারাম বলা আছে কোনটা কোনটা করবেন। এবং আবারও বলছি, ইলেকট্রাল প্রসেস থাকবে কিনা এগুলো সব ক্লিয়ার করতে হবে। আপনি আসবেন, এরপর বলবেন যে ইসলামী শরিয়াতে তো ম্যান্ডেট নিয়ে এসেন, ভোট বন্ধ করবো, তাহলে আপনার রাজনীতির অধিকার নাই। এটা হলো জরুরি কথা। কারণ কোনো একটা দল এটা বলার রাইট রাখবে না এই প্রসেসে। তখন আপনি বিপ্লব টিপ্লব করুন, করে পারলে ক্ষমতা দখল করুন।